বাংলা শিক্ষা পোর্টাল কি? বিদ্যালয়ে বা শিক্ষা ব্যবস্থায় এই বাংলা শিক্ষা পোর্টালের ভূমিকা কী রয়েছে? শিশুদের কাছে মোবাইলের বিকল্প হিসেবে আপনি কি তুলে ধরার চেষ্টা করবেন? কোনো একজন ছাত্র বা ছাত্রী আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ছাত্র বা ছাত্রীর প্রতি কেমন মনোভাব পোষণ করবেন? বিদ্যালয়গুলিতে সেখানে যারা ছাত্র বা ছাত্রী পড়ে বা শিক্ষক, তাদের সকলের জন্য জানুয়ারি মাসের 2 তারিখ সেটা গুরুত্বপূর্ণ কেন? এই সকল বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আজকে সেই সকল প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নিই। প্রথমেই হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টাল কি, কোন একটি বিদ্যালয়ে এই বাংলা শিক্ষা পোর্টালের কাজ কী। আগে একটু বুঝে নিই, তারপর এর উত্তরটি সংক্ষেপে দেখে নেব। দেখুন, বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে একটা ইন্টারনেট পোর্টাল যার আন্ডারে বিভিন্ন ডাইস কোড দিয়ে স্কুলগুলোকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুল একটি নির্দিষ্ট ডাইসের আন্ডারে বা নির্দিষ্ট নাম্বারের আন্ডারে এই বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে এবং তাদের একটি করে ওয়েব পেজ রয়েছে। সেই ওয়েব পেজের মধ্যে সেই সকল বিদ্যালয়গুলি তাদের ছাত্রছাত্রী, তাদের দৈনন্দিন যে বিদ্যালয় পরিকাঠামো, সেখানকার শিক্ষক কত, কে ড্রেস পেয়েছে, কে বই পেয়েছে ইত্যাদি যাবতীয় একটি বিদ্যালয়ের যা তথ্য রয়েছে সেই সকল তথ্যগুলি কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে থাকে এবং এই বাংলা শিক্ষা পোর্টালগুলো প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা নিয়ন্ত্রণ করেন। এটিই হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। কেন করা হয়েছে না, একটি বিদ্যালয়ে কিন্তু প্রচুর রকমের তথ্য সংগ্রহ করে রাখতে হয়। এবার যদি এই বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে সেই তথ্য সংগ্রহের একটি ডিজিটাল রূপ, যেখানে খুব সহজেই কিন্তু আমরা তথ্যগুলোকে সংগ্রহ করে রাখতে পারি এবং সেই তথ্যগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে। একটা খাতা একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যাবে, সেই সকল ছেলেমেয়েদের তথ্য নষ্ট হয়ে যাবে, কিন্তু তার ডিজিটাল রূপ সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে, কোনো দিন সেটা নষ্ট হবে না। তো এই উদ্দেশ্যেই বাংলা শিক্ষা পোর্টাল তৈরি করা হয়েছে। আলোচনা শেষ হলো, এইবার আমরা খুব সংক্ষেপে এর কি উত্তর দিতে পারি সেটা দেখে নিই। এখন এই উত্তরটিকে মন দিয়ে শুনে নিন। বিদ্যালয়ের সকল তথ্যের ডিজিটাল রূপ প্রদানের মাধ্যমে সময় বাঁচানো ও সেই সকল তথ্যগুলিকে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার জন্য শিক্ষা ব্যবস্থাকে যে আধুনিক ধারায় উন্নীত করা হয়েছে, সেই আধুনিক ধারাই হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে বিদ্যালয়ের যাবতীয় যে তথ্য, সেই তথ্যগুলিকে ডিজিটাল রূপে কোথাও সংরক্ষণ করার জন্য একটি ব্যবস্থা, যার মাধ্যমে এই তথ্যগুলিকে অনেক দীর্ঘমেয়াদী করা যায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক বেশি আধুনিক করা যায়। আশা করি বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে সমস্যা কিছু নেই, তবে ডিটেল একটা আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তী কোনো একদিন ভিডিও নিয়ে আসবো। এরপরের প্রশ্ন হচ্ছে যে জানুয়ারি মাসের 2 তারিখ সেটি একটি বিদ্যালয়ের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ বুক ডে হিসেবে পালিত হয়। সেই দিন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের নতুন নতুন বই তাদের হাতে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের সেশন শুরু হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। 1 তারিখ ছুটি, 2 তারিখ নতুন করে যখন নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয় উন্মুক্ত হলো ছাত্রছাত্রীদের জন্য, তখনই প্রথম দিনকেই সেই সকল ছাত্রছাত্রী তারা কিন্তু তাদের নতুন ক্লাসের নতুন বইগুলি পেয়ে গেল এবং সেই তারা যারা নতুন ক্লাসে উঠেছে তারা সেই নতুন বইগুলিকে নিয়ে পঠন পাঠন শুরু করে দিল। তাহলে এটাকে একটু অন্যরকম করে পরিবেশন করলাম যাতে আপনাদের মনে থেকে যায় যে জানুয়ারি মাসের 2 তারিখ হচ্ছে বুক ডে। সেদিনকে প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নতুন বই দেওয়া হয় এবং তারা সেই বইগুলিকে নিয়ে নতুন শিক্ষাবর্ষের নতুন পঠন পাঠন শুরু করে। এরম করেই মনে রাখবেন যে বিদ্যালয় খুলে গেল, 1 তারিখে নিউ ইয়ারের ছুটি, 2 তারিখে তাদেরকে বই দেওয়া হলো, তারা পড়া শুরু করলো। অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ সেটা হচ্ছে বুক ডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, তার জন্য শুধুমাত্র একটি দিনকে নিয়ে এতগুলো কথা বললাম। আসুন পরবর্তী 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। আজকে 3 নম্বরের প্রশ্ন, শিশুদের কাছে মোবাইলের বিকল্প কি হতে পারে। এখন দেখুন, শিশুরা কেন মোবাইল ব্যবহার করে আগে সেটাকে বুঝতে হবে, তারপর কিন্তু আমরা মোবাইলের বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করব।
প্রত্যেকটা মানুষ তাদের কাজের অবসরে একটু বিনোদন খোঁজে, যে আমি এই কাজটা করে নেব, এই কাজটা করে নেওয়ার পরে এই কাজগুলো করব, যে কাজগুলো থেকে আমি আনন্দ পাই। আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমি পড়াশোনা করে নেব, তারপর আমি ক্রিকেট খেলবো, আমি খুব আনন্দ পাই ক্রিকেট খেলতে গিয়ে, তাই আমি ক্রিকেট খেলার মাঠে ছুটব। অর্থাৎ কাজের সঙ্গে বিনোদনটাও কিন্তু প্রয়োজন, যেটা বড় বড় মানুষ আমাদের মতো মানুষদেরও প্রয়োজন, যেটা সেই শিশুদেরও প্রয়োজন। এবার শিশুদের যে দৈনন্দিন সাধারণ যে কাজ, সেগুলোর পরে সে যখন বিনোদন খুঁজতে যায়, তখন বিনোদনের একটি সহজ মাধ্যম পেয়ে যায় মোবাইল। কাজেই সেই বিনোদনের যে মাধ্যম একমাত্র মোবাইল নয়, তার বাইরেও আরও অনেক কিছু রয়েছে, সেই ধারণাটা শিশুদের মধ্যে জন্ম দিতে হবে। তবেই কিন্তু মোবাইলের বিকল্পরূপে অন্য কোনো জিনিস তার সামনে আমি যদি উপস্থিত করি, সে সেটিকে গ্রহণ করবে, তা না হলে সে গ্রহণ করবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্নে ফিরি, যে শিশুদের কাছে মোবাইলের বিকল্প কি হতে পারে? শিশুদের কাছে মোবাইলের বিকল্প হতে পারে খেলার মাঠ। কারণ মোবাইলের মধ্যে একটি শিশু কিন্তু বিনোদন খোঁজে, কিন্তু সেই একই বিনোদন সে যদি খেলার মাঠে খুঁজে পায়, সেখানে যদি তার পরিবেশের সঙ্গে সে মেশার সুযোগ পায়, তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি ফলপ্রসূ হবে একটি শিশুর জন্য। সেখানে গিয়ে যদি খেলা করতে পায় উন্মুক্ত আকাশের তলায়, উন্মুক্ত পরিবেশে, সেখানে কিন্তু তার শরীর এবং মন সব কিছু গঠিত হবে। তাই আমরা বলতে পারি যে মোবাইলের বিকল্প একটি শিশুর কাছে হচ্ছে খেলার মাঠ, তাদের বন্ধুবান্ধব এবং এই বিশ্ব প্রকৃতি, যেটা শিশুর কাছে উন্মুক্ত। আজকের পরবর্তী প্রশ্ন, একটি শিশু একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কোন কোন দ্রব্যগুলি বা কোন কোন বস্তুগুলি পায়? একে একে বলছি, একটু শুনে নিন। প্রথমেই সে তার পাঠ্যপুস্তকগুলিকে বিদ্যালয় থেকে পায়, কিন্তু যদি একই সঙ্গে বলি বিদ্যালয় থেকে খাতা পায়, তাহলে কিন্তু ভুল। কারণ প্রাক প্রাথমিক থেকে 4 পর্যন্ত শিশুদের কিন্তু খাতা দেওয়া হয় না। তারপর তারা কি পায়? তারা খাদ্যবস্তু পায়। প্রত্যেকটা দিন মিড ডে মিলের যে রান্না করা খাবার, সেটা কিন্তু তারা পায়। এর সঙ্গে কি পায়? প্রত্যেক বছর 2 সেট করে জামা প্যান্ট পায়। তার সঙ্গে কি পায়? তার সঙ্গে 1 সেট করে জুতো পায়। এর বাইরে কিন্তু আর কোনো কিছু পায় না। কাজেই পাওয়ার প্রশ্নে আমরা এক ধার থেকে যা কিছু মাথায় আসছে সব কিন্তু বলে দিলে হবে না। এই জিনিস কটাই একমাত্র কোনো একটি বিদ্যালয়ে একজন শিশু পেয়ে থাকে। এবার এর সঙ্গে আর কি পায়? এর সঙ্গে প্রত্যেক সপ্তাহে একটি করে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট পায়। তাহলে কি কি পেল একটি শিশু? সে বই পেল, সে খাবার পেল, জামা পেল, জুতো পেল এবং আয়রন ট্যাবলেট পেল। এর বাইরে আরও কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলো আমরা এক টানে বলে দিতে পারি যে খাতা পায়, ব্যাগ পায়, ছাতা পায়। কিন্তু না, খাতা, ছাতা, ব্যাগ এগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে দেওয়া হয় না। আজকের পরবর্তী প্রশ্ন, কোনো একজন ছাত্র বা ছাত্রী আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, এই অবস্থায় আপনি কি করবেন? প্রথমেই আমাকে যেটা করতে হবে, যে আমি খুব স্থিরভাবে সেই বিষয়টিকে মেনে নেব। একজন শিক্ষককে একজন ছাত্র অসম্মান করছে বা অপমান করছে, সেটা সত্যি করে একজন শিক্ষকের কাছে কিন্তু চরম আত্মসম্মানের বিষয়। কিন্তু আত্মসম্মানের বিষয় বলেই আমি কিন্তু আমার যে মেজাজ, তাকে হারিয়ে ফেললে হবে না। কারণ যে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, সে কিন্তু একজন শিশু, তার মধ্যে এখনও সেই বোধ কিন্তু জন্মায়নি। তাহলে প্রথমেই আমি সেই অবস্থায় আমার মধ্যে যে রাগ জন্মাবে বা সেই অবস্থায় আমার মধ্যে যে প্রতিক্রিয়া জন্মাবে, সবার আগে তাকে সামলানোর চেষ্টা করব এবং খুব স্থিরভাবে কেন সে আমাকে অপমান করছে সেই কারণ খোঁজার চেষ্টা করব এবং বিশেষ কোনো পরিস্থিতির মাধ্যমে আমি ক্রমশ তার কাছে যাওয়ার চেষ্টা করব এবং তার বন্ধু হওয়ার চেষ্টা করব। এভাবেই তার বিভিন্ন কাজে তাকে সাহায্য করে তার পাশে দাঁড়িয়ে তার বিশ্বাসটাকে অর্জন করার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে সে কোনোদিন আর মন থেকেই আমার প্রতি দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার না করতে চায়। একজন বিদ্যালয়ের শিক্ষক হিসাবে একজন ছাত্র বা ছাত্রীর জন্য এটুকু করতেই হবে। রাগ করে গালে একটা চড় বসিয়ে দিলে কিন্তু হবে না। আজকের পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে আপনি কি বোঝেন? এই প্রশ্নটি এর আগেও দু একটি ভিডিওতে আমি আলোচনা করেছি, আজকে আবার বলছি, কারণ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করে, তাকেই আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে পারি। অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনকেই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, সেটিই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ আধুনিক একটি ধ্যান ধারণা।
তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে কি না, যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করবে এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনকে মাথায় রেখে যে শিক্ষা পরিকাঠামো তৈরি করা হয়েছে তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হচ্ছে। তাহলে আজকের এই সকল প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো এবং তার উত্তরগুলি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আপনাদের কাছে যে সকল প্রশ্নগুলি রয়েছে যার উত্তরগুলি আমাদের মুখ থেকে পেতে চাইছেন সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।